এখানে কত ধন সম্পদ, রাজকোষের সম্পত্তির একটু ভাগ যদি পেতাম তো কত ভালো হতো। কে ওখানে? ওখানে কে? বাঁচাও আমাকে, ওখানে ভূত! চন্দ্রপুর রাজবাড়ি। রাজা চন্দ্রকেতুর রাজদরবার আজ বসেছে মহা আড়ম্বরে। বাম পাশে মন্ত্রিসভা, ডান পাশে রাজপুরোহিত ও রাজসচিব, আর সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছেন রানী মৃণালিকা। রাজা চন্দ্রকেতু বলে উঠলেন, এই রাজ্যের একমাত্র উত্তরসূরি নয়নতারা, এবার তার বিয়ের সময় এসে গেছে। রানী মৃণালিকা বললেন, মহারাজ, আমি বলছিলাম প্রতাপগড়ের রাজপুত্র রণবীর কুমার ভালো ছেলে। সে আমাদের রাজবংশের যোগ্য উত্তরাধিকারী হতে পারবে বলে আমি মনে করি। ঠিক আছে, রাজকুমারী নয়নতারাকে এ বিষয়ে জানিয়ে দিও। রানী রাজকুমারী নয়নতারার ঘরে এসে দেখেন সে চুপ করে বসে আছে আর কি যেন ভাবছে। রাজকুমারী নয়নতারা, খুশির খবর আছে। মহারাজ তোমার বিবাহ ঠিক করেছেন। রাজকুমারী রানীর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর মনে মনে কি যেন ভেবে বলল, আমি অর্জুনের সাথে কথা বলবো আগে। সেদিন রাতে রাজপ্রাসাদের বাইরে নয়নতারা আর অর্জুন গোপনে দেখা করতে গেল। অর্জুন, আমাকে রক্ষা করো। মহারাজ আমার অন্য রাজ্যে বিবাহ ঠিক করেছেন। অর্জুন বলল, না না নয়নতারা, এ কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই তোমাকে ছেড়ে যাব না। আমরা এখানে দেখা করছি, কিন্তু মহারাজ যদি জানতে পারে তোমায় শেষ করে দেবে। কিন্তু হঠাৎ আড়াল থেকে রাজার সেনাপতি তাদের একসাথে দেখে ফেলে আর সব কথা শুনে ফেলে। সেনাপতি নয়নতারাকে পছন্দ করত, তাই সে রাগে ঠিক করল সব কথা মহারাজকে জানাবে। রাজদরবার বসেছে, সেনাপতি এসে রাজাকে জানায়, মহারাজ, রাজকন্যা নয়নতারা অন্য রাজ্যের রাজপুত্র অর্জুনের সাথে প্রেম করছে। মহারাজ ভয়ঙ্কর রাগ করে বলে ওঠেন, রাজবংশকে কলঙ্কিত করেছে নয়নতারা, ওকে বন্দী করো এখনই। রাজ পুরোহিত বলে উঠলেন, মহারাজ, রাজ্যের শৃঙ্খলা রক্ষাই আমাদের প্রথম কর্তব্য। তবে যেখানে অন্যায় আছে সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে না। প্রিয় রাজকুমারী যদি দোষী না হয় তবে সত্য প্রমাণের সুযোগ দেওয়া উচিত। মহারাজ, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আবার ভেবে দেখুন। ভগবান চান না প্রেমের পথে রক্ত ঝরুক, কারণ অভিশাপের ছায়া রাজপ্রাসাদে পড়লে শান্তি ফিরবে না। দোষীকে শাস্তি দিতে হবে, কিন্তু ন্যায়ের পথে। কিন্তু রাজা কারোর কথা শুনলেন না। নয়নতারাকে বন্দী করে কারাগারে নিয়ে যাওয়া হলো। রাতের বেলা সেনাপতিকে কারাগারের বাইরে দেখা গেল। সে চুপি চুপি প্রহরীকে কিছু একটা দিয়ে গেল আর কিছু বলে গেল। অন্ধকার কারাগার, নয়নতারা এক নাগারে কেঁদে চলেছে। অর্জুন, আমি তোমায় ভালোবাসি, কিন্তু এটা আমার ভালোবাসার দাম। নয়নতারা সারা রাত ধরে কাঁদতে থাকে, আর এক সময় তাকে জলের সাথে বিষ দেওয়া হয়, আর পরদিন রটানো হয় সে নিজে বিষ খেয়ে মরেছে। রাতের বেলা রাজকোষে প্রহরী পাহারা দিচ্ছে। হঠাৎ একটা ছায়া দেখা গেল। এত রাতে কে চলে গেল, কোনো শব্দ ছাড়া? আমাকে তোমরা সবাই মিলে বন্দি করে বিষ খাইয়ে মেরে ফেলেছিলে। এবার তোমাদের পালা, আমি কাউকে ছাড়ব না।
রাজা রানীর ঘর হঠাৎ একটা ছায়া দেখা গেল। রানী চিৎকার করে বলে ওঠে, কে কে ওখানে? নয়নতারা সামনে এগিয়ে এসে বলে, তোমরা আমাকে বন্দি করে মেরে ফেলেছিলে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছিলে। এখন তোমার পরিবারের ওপর আমার শাপ থাকবে। এরপর প্রতিদিন রাতের বেলা রাজবাড়িতে নানা রকম ভৌতিক কাণ্ড ঘটতে থাকে। কখনো কোষাগারের ধন গায়েব হয়ে যায়, কখনো কান্নার আওয়াজ শোনা যায়, আর রাতের বেলা সারা রাজবাড়িতে রাজকুমারী নয়নতারাকে দেখতে পাওয়া যায়। রাজসভা চলছে। রাজা গম্ভীর হয়ে বলে উঠলেন, এই রাজ্যের সুরক্ষা আমাদের আগে প্রথম দায়িত্ব। রোজ রাজবাড়িতে নানা রকম অদ্ভুত কাণ্ড ঘটছে। মন্ত্রী বলল, মহারাজ, কোষাগার থেকে রোজ ধন গায়েব হয়ে যাচ্ছে, কিছু তো বড় ঘটনা চলছে, অদ্ভুত কাণ্ড ঘটছে। এভাবে চলতে থাকলে রাজ্য আর থাকবে না। সেনাপতি, তুমি কোষাগারে আরো বেশি প্রহরী নিয়োগ করো। রাতের বেলা অর্জুন নয়নতারার ঘরে আসে আর বলে, নয়নতারা, শুধু একবার দেখা দাও, আমি এখনো তোমায় ভালোবাসি। নয়নতারা হঠাৎ দেখা দেয় আর বলে, ওরা আমাকে মেরে ফেলেছিল, আমার ভালোবাসাকে বন্দি করেছিল ওরা। তুমি চলে যাও, আমি এখন অশরীরী। না, না, যেও না তুমি। রাতের বেলা রাজসভায় মশাল জ্বলছে। রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি সবাই জরুরি আলোচনা করছিল। হঠাৎ এক ঝড়ো হাওয়া এসে সব আলো নিভে যায়। অন্ধকারে শুধু পায়ের শব্দ, তারপর অদ্ভুত এক আওয়াজ। এ কি? আলো নিভে গেল কেন? নয়নতারা বলে উঠল, তোমরা কি ভেবেছিলে? আমি সব ভুলে গেছি? আমার সব মনে আছে, কিছু ভুলিনি আমি। সেনাপতি, তুমি আমার ভালোবাসাকে বন্দি করেছিলে, আমাকে বিষ খাইয়ে মেরেছিলে। এখন তোমার পালা। হঠাৎ সেনাপতির গলায় অদৃশ্য হাত চেপে ধরে সে শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। রাজা আর রানী দৌড়ে পালানোর চেষ্টা করল। দরজা খোলো, কেউ আছে? ও মা, দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেছে, বাঁচাও আমাদের। হঠাৎ দেখা গেল চারদিকে ধন সম্পদ উড়ে গিয়ে মিলিয়ে যাচ্ছে ধোঁয়ায়। এই ধন, এই রাজ্য সব আমার অভিশাপে ডুবে যাবে। তোমরা কেউ বাঁচবে না আমার অভিশাপ থেকে। তারপর সবকিছু কালো ধোঁয়াতে ঢেকে যায়। সবাই চিৎকার করে ওঠে, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের। অর্জুন ছুটে আসে। নয়নতারা, আমি এখনো তোমায় ভালোবাসি, ফিরে এসো। না, আমার পথ এখন অন্য অর্জুন, কিন্তু তুমি সাবধানে থেকো।
কারণ এই রাজবংশের শেষ এখনো আসেনি। আবার দেখা হবে অর্জুন, হয়তো অন্য কোনো জন্মে। ভালো থেকো। ধোঁয়াতে সব মিলিয়ে যায়, অর্জুন একা দাঁড়িয়ে থাকে। লোভ ও বিশ্বাসঘাতকতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর অন্যায়ের বিচার একদিন না একদিন হবে।